নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। চমকের অপেক্ষায় ছিল ঝাড়খণ্ড, শেষ পর্যন্ত তাই হলো। হেমন্ত সোরেন এই প্রতিবেদন যখন পেশ করছি ততক্ষণে অ্যারেস্টেড হয়ে গেছেন। তাহলে কি এ রাজ্যের ভাইপো ব্যাগ গোছাবেন? ইডি বলুক, সেই নিয়ে আজকে প্রতিবেদনে এলাম। নির্দিষ্ট কিছু তথ্য নিয়ে আজকে বাংলা বার্তায় আপনাদের কাছে এলাম। প্রথমত, ঝাড়খণ্ডে আমরা বারবার করে বলেছিলাম যে অপারেশন বিহার, অপারেশন ঝাড়খণ্ড। অপারেশন বিহারে প্রথম পর্ব অনেক দিন আগেই হয়ে গেছে। নীতিশ কুমারকে বাগে আনা, তাকে ক্ষমতার স্বাদ বদল করানো এবং তাকে মুখ্যমন্ত্রী করে পেছন থেকে বিজেপির সক্রিয়ভাবে বিজেপির উপমুখ্যমন্ত্রী হয়ে সাপোর্ট দেওয়া। তারপর বিহারের সেকেন্ড পার্ট ছিল, সেটাও আপনাদের বলেছি, লালু প্রসাদ যাদবকে চাকরি সংক্রান্ত দুর্নীতিতে, অর্থাৎ চাকরি বনাম জমি, অর্থাৎ রেলে চাকরি দিয়ে তার বিনিময়ে জমি কম দামে কিনে নেওয়া, সেই নিয়ে লালু প্রসাদ যাদবকে 9 ঘন্টার জিজ্ঞাসাবাদ। পরের দিন তেজস্বী যাদবকে 8.5 ঘন্টার জিজ্ঞাসাবাদ। অপারেশন বিহারের পার্ট 2 ছিল এটা, এবং অপারেশন বিহারের তৃতীয় পর্ব বাকি আছে। তেজস্বী যাদব গ্রেফতার হবেন। অপারেশন 3, অপারেশন বিহার 3 হয়তো সেটাই দেখবে ভারতবর্ষ। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অপারেশন ঝাড়খণ্ড শুরু হয়েছিল। আপনারা জানেন, ঝাড়খণ্ড সম্বন্ধে আমি সংক্ষেপে বলেছি গতকাল, আমি আবারও বলছি, অপারেশন ঝাড়খণ্ডের পরে কি অপারেশন পশ্চিমবঙ্গ হবে? ভাইপো অ্যারেস্টেড হবে, আমি সে নিয়ে আসছি। কিন্তু তার আগে বলি কি হলো। আমরা সারাদিন টান টান উত্তেজনায় দেখলাম হেমন্ত সোরেন পরশু দিন দিল্লিতে গেলেন প্লেনে, প্লেন টার্ম্যাকে দাঁড় করিয়ে রেখে প্লেনে ফিরবেন বলে ঠিক ছিল, সেখান থেকে সরাসরি ব্যাকডোর দিয়ে দিল্লির বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে করে সরাসরি রাঁচি পৌঁছে গেলেন, এবং রাঁচি পৌঁছে গিয়ে তার সমস্ত বিধায়কদের নিয়ে মিটিং করলেন। সেখানে তার স্ত্রীও উপস্থিত ছিল। সংবাদ মাধ্যমে রটে গেল যে তার স্ত্রী এবার পরবর্তী মুখ্যমন্ত্রী, কিন্তু পরবর্তীকালে দেখা গেল চম্পাই সোরেন ওই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলো। কিন্তু এই পর্বটা খুবই ইন্টারেস্টিং। আমার মনে হয়েছে রাজনীতির একজন ছাত্র হিসেবে আপনাদের কাছে ব্যাখ্যা করা দরকার। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। সেটা হচ্ছে যে যখন ইডি জিজ্ঞাসাবাদ করছে হেমন্ত সোরেনকে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে, তারও অবশ্যই সেই জমি জমা সংক্রান্ত একটা বড় স্ক্যাম, যেখানে ইডি নির্দিষ্টভাবে তথ্য হাতে নিয়ে নিয়েছে। এবং ইডি হাতে নেওয়ার ক্ষেত্রে আমি একটা তথ্য আপনাদের কাছে দেবো। তার আগে বলি যে তাকে জিজ্ঞাসাবাদ করছে, তার বাড়িতে জিজ্ঞাসাবাদ করছে, এবং সেখান থেকেই গাড়িতে করে সঙ্গে ইডির অফিসাররা গেলেন রাজভবনে গিয়ে রেজিগনেশন দিতে। এই রেজিগনেশন দিয়ে যখন বেরোলেন তখন তাকে গ্রেফতার দেখালো ইডি। অর্থাৎ ইডি সম্ভবত তাকে প্রপোজাল দিয়েছিল যে আপনি মুখ্যমন্ত্রী, আপনাকে আমরা গ্রেফতার করব, আপনার হাতে আমি একটা অপশান দিচ্ছি, অর্থাৎ আপনি রিজাইন করুন, করে গ্রেফতার হন, আর না হলে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে রিজাইন করতে হবে, সেটাও আপনার বিড়ম্বনা। কারণ বুদ্ধিমান হেমন্ত সোরেন উপায় না দেখে শেষ পর্যন্ত চম্পাই সোরেনের হাতে তার পরিবহন মন্ত্রী, তার হাতে প্রবীণ একজন রাজনীতিজ্ঞ, তার হাতে রাজ্যপট পার্টির দায়িত্ব সামলানোর দায়িত্ব দিয়ে নিজের স্ত্রীকে দেননি। বোধহয় সেখানে একটা বিদ্রোহের আশঙ্কা করেছিলেন, এবং ফলে চম্পাই সোরেনের হাতে দায়িত্ব দিয়ে হাসতে হাসতে, হাত নাড়তে নাড়তে ইডির ডেরায় চলে গেলেন, গ্রেফতার হলেন তিনি। অর্থাৎ অপারেশন ঝাড়খণ্ডের এই পার্টটা হলো। শেষ পর্যন্ত হেমন্ত সোরেন গ্রেফতার হলেন জমি জমা কেলেঙ্কারিতে। আমার খালি বারবার মনে হচ্ছিল একটা জিনিস, একটু ভালো করে খেয়াল করে দেখুন, যে এরপরে অপারেশন ঝাড়খণ্ডের দ্বিতীয় পর্ব বাকি আছে। সেটাতে কী হতে পারে? আমরা জানি মোট 49 জন বিধায়ককে নিয়ে সরকার গড়েছেন, তার মধ্যে 29 জন বা 30 জন হচ্ছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তাঁদের বিধায়ক, এবং 16 জন কংগ্রেসের, একজন সিপিআইএমের লিবারেশন, একজন জনতা দল ইউনাইটেড, আরেকজন কংগ্রেসের বা আরেকজন অন্য কোনো রাজনৈতিক দলের আছেন, সব মিলে 49। এইবার অন্যদিকে বিপক্ষ দলে প্রায় 30-এর কাছাকাছি কিন্তু বিজেপির বিধায়ক সংখ্যা আছে। এবার 15-16 জন এপাশ ওপাশ হয়ে গেলেই কিন্তু সরকার অদল বদল হয়ে যাবে। আমার নিজের ধারণা অপারেশন ঝাড়খণ্ডের দ্বিতীয় পর্বে অপেক্ষা করছে সেটাই। অনেক রাত পর্যন্ত তখনও পর্যন্ত রাজ্যপালের কাছে সরকার গড়ার তারা সরাসরি আবেদন পেশ করেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী করে, কিন্তু তখনও পর্যন্ত যা রিপোর্ট, তখনও পর্যন্ত রাজ্যপাল বোধহয় ব্যাপারটা অ্যাকসেপ্ট করেনি। এর মধ্যে কি নাটকীয় কিছু ঘটবে? যখন এই প্রতিবেদন পেশ করছি তখন হয়তো দেখা গেল যে নাটকীয় পরিবর্তন হলো। সেখানে কংগ্রেস বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রচুর বিধায়ক তারা শেষ পর্যন্ত দলবদল করে বিজেপির সমর্থনে বা বিজেপির নেতৃত্বে ঝাড়খণ্ডের মসনদে বিজেপি বসে পড়লো। হতেই পারে, অসম্ভব কিছু নয়। কেন দেখুন, আমি আপনাদের কাছে বারবার করে বলি, পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, এই 3টে ছিল কিন্তু সরাসরি অমিত শাহ নিজের টার্গেট। ফলে মহারাষ্ট্রে একনাথ শিন্ডে হয়েছে, বিহারে নীতিশ যাদব দিকবদল করেছেন, ঝাড়খণ্ডে চলে গেলেন
হেমন্ত সোরেন কিন্তু জেএমএমের সরকার যাতে না করে নিশ্চিতভাবে বিজেপি সেটা চাইবে তার পলিটিক্যাল ইকুয়েশনসের কাছে। এখন নীতি নৈতিকতা রাজনীতিতে যারা বলেন, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় যে রাজনীতিতে নীতি নৈতিকতার বিসর্জন অনেক দিন হয়ে গেছে। ক্ষমতা যার, মসনদ যার, পরবর্তী ভোট তার, এই অঙ্কে শেষ পর্যন্ত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিজেপি দখল করে নেয় কিনা সেটার দিকেই নজর থাকবে। কিন্তু আমার আলোচ্য বিষয় আজকে সেটা নয়। আমি অপারেশন ঝাড়খণ্ডের পার্ট 1, অপারেশন ঝাড়খণ্ডের পার্ট 2 অপেক্ষা করছি। তাহলে অপারেশন পশ্চিমবঙ্গ হবে না কেন? আমি একটু আপনাদের কাছে আপনাদের স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে, দেখুন, এই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ প্রভাবশালী পরিবার পিসি এবং ভাইপো কোম্পানি, তার বিরুদ্ধে গরু, কয়লা, বালি, পাথর, শিক্ষা দুর্নীতি, চাকরি দুর্নীতি, মেডিকেল দুর্নীতি, রেশন দুর্নীতি, সমস্ত দুর্নীতি কিন্তু তার সঙ্গে জড়িত। আপনি যদি একটু স্পেসিফাইড হন, আপনি দেখুন লালু প্রসাদ যাদব এককালে পশুখাদ্য কেলেঙ্কারি নায়ক ছিলেন বলে জেল খেটেছেন, কিন্তু পরবর্তীকালে যে কেলেঙ্কারিটাতে যুক্ত হয়েছেন রেলমন্ত্রী থাকাকালীন রেলে চাকরি দেওয়া, তার বিনিময়ে তাদের জমি, যাদের চাকরি দিচ্ছেন তাদের জমি কম পয়সায় নিজের পরিবারের নামে হাতিয়ে নেওয়ার একটা স্পেসিফিক অভিযোগে লালু প্রসাদ যাদবকে ইন্টারোগেট করা হচ্ছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ক্ষেত্রেও কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যিনি মুখ্যমন্ত্রী, তাঁর ক্ষেত্রে শুধুমাত্র একটা সম্পত্তি দখল করে, একটা প্রপার্টি রিলেটেড দখল করার ব্যাপারে অভিযোগ এসছে এবং সেটা নিয়েই শেষ পর্যন্ত ইডি অনেকটা এগিয়ে অনেক ডকুমেন্টস হাতিয়ে নিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের যারা সর্বোচ্চ প্রভাবশালী পরিবার, মুখ্যমন্ত্রী, তার ভাইপো এবং সপার্শ্বদ যারা, তাদের বিরুদ্ধে কিন্তু স্ক্যামটা কিন্তু মাল্টিন্যাশনাল কথাটা বোধহয় বললে ভালো শোনায়, অর্থাৎ এবং মানে মিসেলেনিয়াস, মানে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি। চাকরি বিক্রি করা, গরুর টাকা, কয়লার টাকা, বালির টাকা, পাথরের টাকা, সোনার টাকা, লটারির টাকা, কোনটা নেই তার এন্টায়ার পরিবারকে ঘিরে, তার পরিবার, তার পলিটিক্যাল পরিবার, তার ব্যক্তিগত পরিবার। ফলত আলটিমেটলি যে জায়গাটা গিয়ে দাঁড়াচ্ছে যে ইডির হাতে কি এসব ডকুমেন্ট নেই, এই প্রশ্নটা বারবার করে আসে। এবং এইখানে দাঁড়িয়ে আপনারা অনেকে বলেন, দাদা সব ওদের হাতে আছে, কিন্তু দাদা দিদির সেটিং। গল্পটা শুনতে বেশ ভালো লাগে। এক এক সময় মনে হয় আগেকার দিনে যাত্রাপালা থাকলে দাদা দিদি সেটিং দিয়ে হয়তো একটা যাত্রাপালাই বেরিয়ে যেত। কিন্তু যাই হোক, আমি কিন্তু বলি না, আমি যেটা বলি সেটা হয়তো অনেকে ডিফার করেন, কিন্তু প্রত্যেকের ব্যক্তিগত মতামত আছে, আমার একটা নিজস্ব অ্যানালিসিস আছে। দেখুন, পলিটিক্সে বার্গেনিং পলিটিক্স বলে একটা শব্দ থাকা উচিত। অর্থাৎ তুমি এটা করলে আমি এটা করব, আমি এটা করলে তুমি এটা করবে, এবং এটাকে কেউ সেটিং বলতে পারেন, আমি সেটিং বলি না। তার কারণ হচ্ছে, সেটিং হচ্ছে কমপ্লিট সেটিং, যে তুমি আমাকে 20টা সিট দেবে, তুমি 20টা সিট নেবে, একদম কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিংয়ের পলিটিক্স। পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে কিন্তু বিজেপি যে খেলাটা দিল্লি থেকে খেলছে, মানে খেলছে বলবো, দিল্লির সরকার থেকে যে সিগন্যালটা দিচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি এই তৃণমূল দলটাকে চোরেদের দল, সরকারটাকে চোরেদের সরকার ব্র্যান্ডিং করে দেওয়ার কাজটা করছে। কেন দেখুন, দিল্লির বিজেপির নেতৃত্বকে বোকা ভাবার কোনো কারণ নেই। তারা বুঝেছেন যে এই সরকারটার ওপর থেকে নিচ পর্যন্ত সবটাই চোর। নেত্রী প্রত্যেকটা মিনিটে মিথ্যে কথা বলে না, চুরি ঢাকার জন্য নানান স্টাইল নেন, কিন্তু এই সরকারটা এত বেশি চুরি করেছে ভারতবর্ষে অন্য কোনো সরকারের সঙ্গে তুলনা নেই। ফলে এই সরকারটাকে গায়ে ছাপটা মেরে দেওয়া দরকার, ব্র্যান্ডিং করে দেওয়া দরকার, ব্র্যান্ডেড চোর, মানে একদম আইএসআই স্ট্যাম্পের মতো চোরেদের সরকার, চোরেদের দল। এইটা কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব সেই সিগন্যালটা ইডি সিবিআইকে দিয়ে করিয়েছে। আমি প্রথমত একটা কথা বলি, যে কথাটা বারবার বলি, দেখুন, ইডি সিবিআই কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে না। আমি এমন অহমক নেই যে এইসব কথাবার্তা বলবো। আমি যেমন বিশ্বাস করি না যে সিআইডি, আমি বলি সিআইডি রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে, ইডি সিবিআই দিল্লির সরকার নিয়ন্ত্রণ করে, সব ব্যাপারটা নিয়ন্ত্রণ করে না। কিন্তু ফাইনালি হেমন্ত সোরেনকে অ্যারেস্টেড করার ক্ষেত্রে ইডির টপমোস্ট বসেরা সিগন্যাল নিয়েছিলেন কিন্তু সর্বোচ্চ ভারত সরকারের কাছ থেকে। কথা বললে অনেকে বলবেন আপনি প্রমাণ দিন, প্রমাণের কোনো দরকার হয় না। আমি একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দিই। 23শে অগাস্ট থেকে হেমন্ত সোরেনকে কবার ডাকা হয়েছে? 10 বার। কোনোবার সাড়া দিয়েছেন, কোনোবার সাড়া দেয়নি। 10 বারের বার 11তম বারে শেষ পর্যন্ত হেমন্ত সোরেন অ্যারেস্টেড হলো। অর্থাৎ এতদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগগুলোকে অ্যাকুমুলেট করেই কিন্তু ফাইনালি অ্যাটাকিংয়ের দিকে গেল। হেমন্ত সোরেনকে ঠিক এমন সময় অ্যারেস্ট করলো, সামনে লোকসভা নির্বাচন, যখন ঘেঁটে হয়ে গেল। একদিকে ইন্ডিজোট, সরকারটা যদি ঝাড়খণ্ডে পড়ে যায়, অ্যাবসলুট বিজেপি কিন্তু স্কোর করে বেরিয়ে যাবে, কেন ক্ষমতা যার, নির্বাচন তার, তো অস্বীকার করে লাভ নেই। ফলে তো এমন একটা সময় স্ট্রাইক করলো, রাম মন্দিরের এপিসোডটা চলে গেল। দেখুন, 23শে অগাস্ট থেকে 22শে জানুয়ারি পর্যন্ত, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, প্রায় 6 মাস হেমন্ত সোরেনকে টাইম দিয়েছেন। তখন খালি বারবার বলতে হেমন্ত সোরেনকে
পলিটিক্যাল কারণে ডিস্টার্ব করা হচ্ছে, কিন্তু তার হাতে অকাট্য যুক্তি না থাকলে হেমন্ত সোরেন তো সঙ্গে সঙ্গে কোর্ট থেকে জামিন পেয়ে যাবেন। ফলে এমন একটা সময় তাকে অ্যারেস্ট করা হলো যে সময় তাঁর আর বেরোনোর সময় নেই, আর বেরোতে গেলেও কাঠখড় পুড়িয়ে বেরোতে গেলেও তার গুডউইল একদম শেষ। 2, 3 সেটা হচ্ছে এখন পাটিগণিত, কংগ্রেসকে কটা সিট ছাড়বো, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কে দাঁড়াবে, এই অঙ্কগুলো করার জন্য হেমন্ত সোরেনের হাতে কোনো স্পেস আর থাকলো না। ঠিক একইভাবে ঠিক এমন সময় 22শে জানুয়ারি রাম মন্দিরের পরই কিন্তু হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করা হলো। পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে আমার কেন জানি না মনে হয়, ঠিক কি ভুল সেটা তো ভবিষ্যৎ বলবে, কেন জানি না মনে হয় ফেব্রুয়ারি মাসটা খুব আতঙ্কের মাস হবে তৃণমূল কংগ্রেসের। আমার ধারণা ইডি এই সময়টা ফাইনাল স্ট্রাইক করবে। যারা বলেন যে ইডির হাতে এখনও প্রচুর তথ্য আসা বাকি, ইডি প্রমাণ না পেলে করবে না, আমি আপনাদের একটা কথা বলছি, আমি ইডির ঠিকুজ্জি কুষ্টি বলবো না, বলা উচিত না, তার বায়োডাটা স্টাডি করে যেটা বুঝেছি, ইডি পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে করাপশনের সর্বোচ্চ পরিবারের ভাইপোকে অ্যারেস্ট করার মতো অনেক তথ্য, অনেক নথি তাদের হাতে আছে। আপনারা বলবেন আপনি প্রমাণ দিন, কিসের ভিত্তিতে বলছেন? প্রমাণের দরকার হয় না। ইডি বিভিন্ন সময়ে ভাইপোর কার্যকলাপ করতে গিয়ে অশোক মিশ্রের ডায়েরি থেকে শুরু করে কাশীকর্ণ ব্যাংক থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট কিন্তু অ্যাকুমুলেট করে রেখে দিয়েছেন। কেন অমিত শাহ বা ভারত সরকারের বিজেপির মন্ত্রী, মানে সর্বোচ্চ স্তরের যিনি প্রধান, তাঁরা কি জানেন না যে ভাইপোকে অ্যারেস্ট করলে পশ্চিমবঙ্গের রাজনীতি না, ভারতবর্ষের রাজনীতিতে মারাত্মক ঝাঁকুনি আসবে। সেই ঝাঁকুনিটা 22শে জানুয়ারি আগে করাটা ঠিক নয়। সেই ঝাঁকুনিটা ঠিক নির্বাচনের প্রাক্কালে করা, যে সময় দাঁড়িয়ে সেই ঝাঁকুনিটা নির্বাচন বিধির আওতায় চলে আসবে, ফলে তারা খুব বেশি কিছু করতে পারবে না। এটা একটা, আমি আপনাদের বলছি, কোনো তথ্যের ভিত্তিতে বলছি না, কোনো সূত্রের ভিত্তিতে বলছি না, আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে অপারেশন বিহার দেখে, দেখুন অপারেশন বিহার যদি না হতো, অপারেশন ঝাড়খণ্ড যদি না হতো, তাহলে আমি এই কথাটা আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতাম না, আমি চার্জ করতাম কেন্দ্রীয় সরকারকে। কিন্তু আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে অপারেশন বিহার, অপারেশন ঝাড়খণ্ড, অপারেশন মহারাষ্ট্র আগে হয়ে গেছে। কারণ দেখুন, আর কোনো রাজ্য একটু ভালো করে খেয়াল করুন, তাকে তো নাড়ানোর কোনো প্রয়োজন নেই। বিজেডি, বিজু জনতা দল, তারা ন্যাচারাল অ্যালাই, মোদি ছাড়া নড়বেন না, মোদি কি সমর্থন জানাবেন? আপনি হায়দ্রাবাদের কথা বলুন, জগমোহন রেড্ডি, তিনি ন্যাচারাল অ্যালাই। তেলেঙ্গানা সদ্য নির্বাচন হয়েছে, আউট অফ স্টক। তামিলনাড়ু আউট অফ স্টক, কেন ওখানে স্ট্যালিন রয়েছে, ওখানে নাড়িয়ে কোনো লাভ নেই। ওদিকে কর্ণাটক কংগ্রেস কিছুদিন আগে জিতেছে, আর সিপিএম পিনারাই বিজেন। এছাড়া বাকি চ্যাপ্টারে সারা ভারতবর্ষের প্রায় সমস্তটাই তো বিজেপির কন্ট্রোলে। বাকি রইল পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার কারণ 42টা সিট এখানে আছে। ফলে এইখানটা যদি ঝাঁকুনি দেয়, উত্তরপ্রদেশে ধরুন মায়াবতী কাত, ইডিসিবিআইএ, ফলে ওখানে অনেকটা খোলা মাঠ কিন্তু বিজেপি যোগী আদিত্যনাথ পেয়ে গেছেন। আর তারপর তিনি যেভাবে গভর্নেন্স করেন, ওখানে অখিলেশ যাদবের খুব বেশি জায়গা, স্কোপ নেই। বাকি রইল পাঞ্জাব আর দিল্লি। পাঞ্জাব দিল্লিতে খেলাটা নিয়ে অন্যদিন আলোচনা করব, কিন্তু আজকে আপনাদের কাছে আমি এই প্রশ্নটা রাখছি। সেটা হচ্ছে অপারেশন বিহার, অপারেশন ঝাড়খণ্ডের পর আমার কিন্তু মন বলছে অপারেশন পশ্চিমবঙ্গ হবে। আর এই অপারেশন পশ্চিমবঙ্গ হবে, তার অনেকগুলো কারণ হতে পারে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম যেটা বিজেপি স্ট্যান্স ছিল, সেটা হচ্ছে লক্ষ্য রাখা যে কংগ্রেস সিপিএমের সঙ্গে যায় না, কংগ্রেস তৃণমূলের সঙ্গে যায়। দ্যাট পার্ট ইজ মোর অর লেস ওভার। কংগ্রেসের দিল্লির নেতৃত্ব চাইছে তৃণমূলের হাত ধরতে, কিন্তু সিচুয়েশন যা বলছে কংগ্রেস সিপিএমের সঙ্গেই নির্বাচনটা লড়বে। যদি তাই হয় তাহলে কিছুটা অ্যাডভান্টেজ হবে বিজেপি। বাকি অ্যাডভান্টেজটা তখনই হয়তো বিজেপি ফাইনালি সেটেলমেন্ট করবে যে গো ফর দ্য স্ট্রাইক। ইডিকে একটা সিগন্যাল দেবে। ওয়ান ফাইন মর্নিং দেখবেন হরিশ্চাইজি স্ট্রিটে ভোরবেলা 7টার সময় টিভি চ্যানেল খুলে দেখবেন 300 সিআরপিএফ সিআইএসএফ নিয়ে হরিশ্চাইজি ঘিরে ফেলেছে ইডি। সেই দিনটা মনে করতে পারলেই ভীষণ ভালো লাগছে, কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের মনে করার উপর তো কিচ্ছু এসে যায় না। আর আপনারা আমার এই প্রতিবেদন শুনে হয়তো এতক্ষণে অনেকেই লিখতে বসেছেন, দূর মশাই আপনি বারবার একই কথা বলে যান, স্বপ্ন দেখান। আমি স্বপ্ন দেখাচ্ছি না, আমার মন বলছে। 1, 2 সেটা হচ্ছে দাদা দিদির সেটিং। আচ্ছা, দাদা দিদির সেটিং যদি হতো, আমি আপনাদের তর্কের খাতিরে বলছি, দাদা দিদি সেটিং যদি হতো, প্রেসিডেন্সি জেলে এতগুলো মন্ত্রী, তারপর সচিব সব মাটিতে গড়াগড়ি খেত। কমপ্লিট সেটিং যদি হতো, কমপ্লিট সেটিং নয়, একটা বার্গেনিংয়ের ব্যাপারটা, যে কতটা ভাঙে, কতটা মচকায় মমতা বন্দ্যোপাধ্যায়, সেইটা দেখা। এবং সেই জায়গা থেকে অনেকটা সফল হয়ে গেছেন, কারণ এখন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য শাসন করছেন, সেটাতে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পাচ্ছেন যে এমন কিছু একটা ঘটলেও ঘটতে পারে
যেখানে একনাথ শিন্ডে হবে না, ভাইপো দল ছেড়ে বেরোবেন না। ভাইপো যদিও সেই টোপটা দিয়েছিলেন, এটাও আপনাদের বলে রাখা দরকার, কিছুদিন ভাইপো বেশ টোপ দিয়েছিলেন যে আমার সঙ্গে পিসির বিস্তর বিরোধ। আমি বারবার করে আপনাদের কাছে বলেছিলাম ওটা একটা মেকি, ওটা একটা ফলস, দিল্লির নেতাদের, দিল্লির মন্ত্রীদের, দিল্লির সর্বোচ্চ নেতাদের বিভ্রান্ত করার জন্য। সেটাই প্রমাণিত, পিসি ভাইপো ঠিকই আছেন। এখন আলটিমেটলি ভাইপোকে স্ট্রাইক করলে পশ্চিমবঙ্গে বিজেপির চ্যাপ্টারে লাভ হবে, অন্তত 7 থেকে 8টা সিট আরও বাড়বে বিজেপির। বিজেপি সেটাকে কি ফোরগো করবে, সেই প্রশ্নটা থাকলো। আর প্রতিবেদন শেষ করার আগে অবশ্যই শোনাবো সেই মানুষটিকেই ধরেছিলাম, ছোট্ট একটা বাইট দিয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী মুম্বাই থেকে। তাকে আমি বলেছিলাম যে দেখুন, অপারেশন ঝাড়খণ্ড হয়ে গেছে, এবার কি অপারেশন ভাইপো হবে? কি বলছেন দীপাঞ্জন চক্রবর্তী, তিনি তার মতো করে ব্যাখ্যা করেছেন। কি বলেছেন আজকের প্রতিবেদনের শেষ পর্বে শুনুন। দেখুন সন্ময়দা, ব্যাপারটা হচ্ছে খুব পরিষ্কার, এবং ওই অতি উচ্চ প্রভাবশালী লোকজনকে ব্যাগ গোছাতে হবে না। তিহারে সমস্ত বন্দোবস্ত থাকে। আমার মনে হয় না ওই বীরভূমের বাঘ যে এখন বেড়াল হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তাকেও কোনো ব্যাগ ট্যাগ নিয়ে যেতে হয়েছে। বাড়ি থেকে ঘাট ধরে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, এবং এই অতি উচ্চ প্রভাবশালীও যাবে। যেটা ব্যাপারটা খুব ক্লিয়ার। দেখুন, ইডি তদন্ত করতে 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 একটা শেষ জায়গায় যখন পৌঁছায়, এতে কোনো অস্বীকার করার জায়গা নেই। নিজের নিজের রাজ্যে এই লোকগুলো, সে হতে পারে দুর্বৃত্ত, হতে পারে চোর, কিন্তু একটা জনপ্রতিনিধি, বহু বছর ধরে সেই রাজ্যের আঞ্চলিক রাজনীতিতে জড়িয়ে থাকা লোক, তাদের একটা নির্দিষ্ট জনসমর্থন আছে। সে যেরকম কারণেই হোক, যেভাবেই হোক, তো ভারত সরকার সিদ্ধান্তগুলো নেওয়ার আগে অনেক দিক চিন্তা করতে হয়। সেই গ্রিন সিগন্যালটা ফাইনালি আসে কিন্তু ডিসিশন মেকারদের কাছ থেকে, বিশেষ করে যারা এত বড় জনপ্রতিনিধি, যারা সংবিধানের শপথ নেওয়া চোর। তাদের আমি বললাম না যে সংবিধানের শপথ নেওয়া মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা সাংসদ, আমি বললাম সংবিধানের শপথ নেওয়া চোর। এই লোকগুলোকে যখন ঢোকাতে হয়, তখন ইডি বা সিবিআই এর সর্বোচ্চ আধিকারিকরা ভারত সরকারের কাছ থেকে গ্রিন সিগন্যাল নেয়, কারণ এগুলোর অনেক ডাইমেনশন থাকে। যে এই লোকটিকে গ্রেপ্তার করার পর সেই সংশ্লিষ্ট রাজ্যের আইন শৃঙ্খলা কি হবে, এর রাজনীতিতে কি ইম্প্যাক্ট পড়বে, সে অনেক ডাইমেনশন। সেটা সাধারণ মানুষের পক্ষে চট করে বোঝা সম্ভব হয় না। সেই জন্য মানুষে একটু অধৈর্য হয়ে পড়ে। আমি নিশ্চিত বাংলায় যদি এই রকম ভাবে লোকে দুর্নীতি দেখে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে যে এই চোরগুলো কেন জেলে যাচ্ছে না, আপনি ঝাড়খণ্ডে যাবেন, আপনি শুনতে পাবেন যে ঝাড়খণ্ডে সেম জিনিস হতো। যে হেমন্ত সোরেন তো এমন নয় যে একদিনে চুরি করছে, ওটা একটা পারিবারিক ইতিহাস রয়েছে। ওর বাবা শিবু সোরেন, আপনার মনে আছে, সংসদে টাকা দিয়ে ভোট দেওয়া, যেটা নরসিমা রাওর সময়, সেও জেলে গেছিল। তো এটা একটা পারিবারিক ইতিহাস মেনটেন করে। তাদের একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর সমর্থন রয়েছে। সেইগুলোকে বিচার করে কেন্দ্রীয় সরকার গ্রিন সিগন্যাল দিলে তখন তুলতে জাস্ট কয়েক ঘন্টা। এবং দেখলেন গতকালও কিরকম ভাবে দিল্লি থেকে পালালো, বাই রোড রাঁচিতে আসতে হলো। ওখানে দিল্লি এয়ারপোর্টে জনতাকে বোঝানোর জন্য বা ইডিকে ধোকা দেওয়ার জন্য সে চার্টার্ড ফ্লাইট রেখে দিল এয়ারপোর্টে, আর দিল্লির বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে বাই রোড রাতারাত পৌঁছালো রাঁচিতে। এই যে আতঙ্ক, এই আতঙ্ক তো এখন বাংলার অনেক লোকজনের মধ্যেও দেখা যাচ্ছে। তার জন্য ভুলভাল বকছে, ভুলভাল কাজকর্ম করছে। সন্ময়দা, আমার আপনার কাছে শেষ প্রশ্ন বলা যেতে পারে যে শেষ পর্যন্ত কি বাঙালি দেখবে যে ভাইপো অ্যারেস্টেড হচ্ছে? নিশ্চয়ই দেখবে, এক কথা নিশ্চয়ই দেখবে। আবার বলছি, নিশ্চয়ই দেখবে। আমি দৃঢ় বিশ্বাস করি যদি হেমন্ত সোরেন যায়, তাহলে এই বাংলার অতি উচ্চ প্রভাবশালী, এ তো আর কি বলবো, ছিচকে চোর, এ তো নেহাতি ফচকে ছোড়া। যদি আপনি হেমন্ত সোরেনের পারিবারিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস বা রাজনীতির ভিত্তি দেখেন, তার কাছে তো এইসব লোকজন নেহাতি ফচকে ছোড়া। খুব বেশি সময় নেই, ঘাড় তৈরি হয়ে রয়েছে ওদের, জানে যে কোনো মুহূর্তে ঘাড়ে হাত পড়বে। আজকে পাশের রাজ্যে ঝাড়খণ্ড, কালকে আমার রাজ্যে আসবে, ওদিকে বিহারেরও অবস্থা দেখছেন। তো এতে নিশ্চিন্ত থাকতে পারেন 100% যাবে, যেতে হবে।
তথ্য প্রমাণ তৈরি রয়েছে, শুধু গ্রিন সিগন্যাল এবং গ্রিন সিগন্যালের জন্য সরকার কিন্তু দেখে, বিভিন্ন দিকগুলোকে খতিয়ে দেখে যে এর কোলাটারাল ইম্প্যাক্ট কি হবে, হলে সেটা সামলানো যাবে কিনা, তার কি রাজনীতিতে অভিঘাত হবে, নিশ্চয়ই হবে, এটা কোনো সন্দেহ নেই। ঝাড়খণ্ডে যদি আজকে বসন্ত আসে, বাংলার বসন্ত আসলো বলে অপেক্ষা করতে হবে না বেশি দিন। অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ সন্ময় দা, জয় হিন্দ।